ভোটের পর ভোট তো আপনারা জানেন, মানে রিপোলের কথা বলছি, কিন্তু গণনার পর ভোট নজিরবিহীন নয় কি? এই বঙ্গের ক্ষেত্রে একেবারেই নজিরবিহীন। ফলতা কেন্দ্রের কথা বলছি। এতক্ষণে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে এই ফলতাতে কিন্তু গণনার পর ভোট হবে, 21 তারিখ ভোট হবে, এবং একটা দুটো বুথে নয়, 285টি বুথেই রিপোল হতে চলেছে। একেবারে নজিরবিহীন এই সিদ্ধান্ত। ফলতা কেন্দ্র থেকে একাধিক অভিযোগ সামনে এসেছিল একেবারে ভোটের দিন, মানে 29 তারিখ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই ফলতাতে ইভিএম এ সাদা টেপ লাগানো ছিল, জি 24 ঘন্টায় প্রথম আপনাদেরকে দেখিয়েছিল। এছাড়াও একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। গতকাল প্রচুর মানুষজন রাস্তায় বেরিয়ে এটাও বলেছিলেন যে আমরা ভোট দিতে পারিনি, এবং এই ট্রেডিশন সমানে চলছে, মানে বিগত 15 বছর ধরে এই ট্রেডিশন চলছে। এই সমস্ত অভিযোগই চলে গিয়েছে কমিশনের কাছে, এবং কমিশনের এই সিদ্ধান্ত। আমরা কথা বলি, আমাদের সঙ্গে নকিবউদ্দিন গাজী রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। জাহাঙ্গীর খান, বারবার তার নাম খবরের শিরোনামে এসেছে। জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার নির্বাচনী কার্যালয়ের সামনে থেকেই এই মুহূর্তে নকিবউদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন। নকিবউদ্দিন, ফলতাতে ভোট হবে, 21শে মে ভোট, তার আগে ফলতাবাসী বক্তব্য কি? ফলতাবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম শুক্লা, তারা চাইছে যে ভোট একবার দেওয়া হয়েছে, তারপর আবার ভোট। সেই ভোটের যে দেওয়া হবে, দিতে হবে তাদেরকে, সেটা কিন্তু মানসিকভাবে তাদের প্রস্তুতি হচ্ছে। কারণ 21শে মেই দেওয়ার ভোট। এবং ইতিমধ্যে আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে জাহাঙ্গীর খানের যে অফিস, আমার ঠিক সামনের দিকে যে জাহাঙ্গীর খানের অফিস, সেখানে কিন্তু জাহাঙ্গীর খান বসে আছেন ভিতরে, এবং সেখানে তার কর্মী সমর্থকদের নিয়ে একটা বৈঠক করছেন। কর্মী সমর্থক বলতে বুথ স্তরে এবং যে পঞ্চায়েত স্তরে যারা আছে, যারা দায়িত্বে কাজ করেন ভোটে, তাদেরকে নিয়ে বৈঠক করছেন। এবং বৈঠকের মধ্যে দিয়ে 21শে মে যে নির্বাচন আছে, নির্বাচন কমিশনের যে পুনর্নির্বাচনের যে ঘোষণা করেছে, সেই মতো তারা পরিকল্পনা সাজাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে কি সমস্যা বা কি তাদের এই যে পুনর্নির্বাচনের প্রতিক্রিয়া নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কিছুই বলেনি। তবে তোমায় বলে রাখি যে ফলতা বিধানসভা জুড়ে ইতিমধ্যেই কিন্তু যে একটা আলাদা রাজনৈতিক যে তরজা, অর্থাৎ যে বিজেপির পক্ষ থেকে যেভাবে অভিযোগ করা হয়েছিল যে একাধিক বুথে, দিন কয়েক আগে তিনি বলছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, তো হঠাৎ করে কি হলো যে তিনি একেবারে চুপচাপ হয়ে গেলেন? না, এখনো পুষ্পা হয়তো এখনো ঝুঁকেগা নেই, তার পরিকল্পনা চালাচ্ছে। কারণ 21শে মে আবার লড়াই। কারণ এই 29শে মে এই যে নির্বাচন হয়েছিল, সেই সময় দেখা গেছিল যে পুলিশ অবজারভার যিনি এসেছিলেন, তিনি কিন্তু দাপিয়ে চলেছেন, কিন্তু নামেননি গাড়ি থেকে, কিন্তু এলাকায় দাপিয়ে চলেছে। এবং দাপিয়ে বেড়ানোর ফলে কিন্তু ভোট যে কর্মীরা তারা ভোট করিয়েছে, তৃণমূল কংগ্রেসের যে পক্ষ থেকে যে ভোট, সেটা ভোট হয়েছে। এবং সেইভাবে কিন্তু একটা 150 যে বুথের একটা অভিযোগ করেছিল বিজেপি, এবং সেই নির্বাচন কমিশন সেটাকে বিবেচনা করেন এবং সেটা স্ক্রুটিনিং করে। তারপরে কিন্তু নির্বাচন কমিশনার এইটা পুনরায় 285টা যে বুথ আছে, অর্থাৎ পুরো বিধানসভা জুড়ে ভোটটা হবে। এবং এইবারে পুষ্পার দ্বিতীয় পর্যায়ে যে খেলা, অর্থাৎ এই যে 21শে মে, সেই খেলাটা কতটা খেলবে এবং কিভাবে খেলবে, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই অফিস থেকে ইতিমধ্যেই কর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে তারা চালাচ্ছে। এবং সেই পরিকল্পনা কিভাবে প্রতিফলন হয়, এবং সেটা 21শে যে মে ভোট হবে, তারপর 24শে মে রেজাল্ট বেরোবে, তার প্রতিফলনটা কিভাবে হবে সেটা বোঝা যাবে। তবে এই তার আগে যে ভোট যে কৌশল, সেই ভোট কৌশল হয়তো যারা নিচু স্তরে যারা নেতৃত্ব আছে এবং যারা কর্মীরা আছে, তারা তাদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই পরিকল্পনা করছে। কারণ তুমি জানো, কালকে নির্বাচনের যে গণনা আছে, সেই গণনা কেন্দ্রে কিন্তু যে এই বিধানসভার যে ভোট হয়েছিল, সেইগুলো কিন্তু ইভিএম মেশিন কিন্তু ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে রাখা আছে। এবং 6টা বিধানসভা গণনা হবে, কিন্তু একটা বিধানসভা হবে না, সেটা ফলতা। ফলেই কিন্তু সেই দিকে দেখেন, যদি ওই রেজাল্টটার উপরে কতটা পক্ষে থাকে, তৃণমূলের পক্ষে থাকে বা বিজেপির পক্ষে থাকে, সেইটার উপর কিন্তু এই বিধানসভা, অর্থাৎ ফলতা বিধানসভা কিন্তু একটা বড়। একদমই বুঝতে পারছি, তুমি আমাদের সঙ্গে থাকো নকিবউদ্দিন। আর এই গোটা বিষয় নিয়ে কিন্তু যখন রাজনৈতিক মহলে চর্চা চলছে, তার পাশাপাশি যারা প্রাক্তন আমলা, তারাই বা কিভাবে বিষয়টি দেখছেন। জহর সরকারের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাই। কমিশনের ক্ষমতা আছে যে কোনো সময়ে যে কোনো অংশ, যে কোনো বুথ, বিধানসভার হোক পার্লামেন্টের হোক, ক্যান্সেল করে আবার করতে পারে। কিন্তু তার সাথে জড়িয়ে আছে একটা দায়িত্ব, সাক্ষ্য প্রমাণ রাখা। কেন প্রার্থী যখন মুহূর্তে কিন্তু যে কোনো প্রার্থী মামলা করতে পারে যে আমার পেছনে লেগেছ। এমনিতে ইলেকশন কমিশনের উপর একটা বড় সন্দেহ চলছে বাংলায়, যে তাদের ব্যবহারটা স্পষ্ট হয়নি, স্বচ্ছ হয়নি। আমি শুধু আশা করব যে ইলেকশন কমিশন এরকম তথ্য তারা জোগাড় করে নিজেদের কাছে রেখেছে।
প্রাক্তন আমলার বক্তব্য শোনালাম, এবার শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, প্রার্থীও বটে তিনি কি বলছেন, এবং সেই সঙ্গে শঙ্কর ঘোষ, বিজেপি নেতা এবং প্রার্থী শিলিগুড়ির, বক্তব্য কি তাদের শোনাই। ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন এক, যে আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেল? এত কিছু তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। তার 3 দিন বাদে গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে 3 দিন পর হাসে। তো আপনাদের কি এত রিগিং হলো যে ডে অফ ইলেকশন ধরতে পারলেন না? প্রশ্ন 2, আপনাদের মুজরো সিংহাম, তো সে তো এত ডায়ালগ, তো সে দাঁড়িয়ে রইল, আর এত রিগিং হলো, তো ওকে আগে সাসপেন্ড করুন, তাহলে ও কেন পার পেয়ে যাবে? আনপ্রেসিডেন্টেড। এবং ফলতার ঘটনা এই অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর এবং অভিষেকের মুখ আর মুখোশকে আলাদা করে দিয়েছে। সেখানকার যারা জন্মসূত্রে হিন্দু তারা প্রতিবাদ জানাচ্ছেন যে ধর্মের কারণে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। ফলে এর থেকে ন্যাক্কারজনক ঘটনা আর কি হতে পারে? পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে চেনেন তোলাবাজ, সিন্ডিকেট রাজ এসবের জন্য। ওনার এসব ফিল্মি ডায়লগের কে উত্তর দেবে? মুখ আর মুখোশ আলাদা করে দিয়েছে, এই কথা যখন বলছেন শঙ্কর ঘোষ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে রয়েছেন? না, তিনি কিন্তু ঝাঁঝালো পোস্ট করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন 10 বার জন্ম নিলেও আমার ডায়মন্ড হারবার মডেলকে কালিমা লিপ্ত করতে পারবে না। আপনাদের যা কিছু আছে সব নিয়ে চলে আসুন, আমি চ্যালেঞ্জ করছি গোটা ভারত ফলতায় আসুক, দিল্লির কোনো এক শক্তিশালী গডফাদারকে পাঠান, যদি ক্ষমতা থাকে ফলতায় ভোটে লড়ুন। এই পোস্ট করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ দা, গতকাল সন্ধ্যাবেলা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে না হয় শুরু করি। আমি বলেছিলাম একটা কথা, যে বজ্র আটনি ফসকা গেরো, এই পুনর্নির্বাচন এবং 285টি বুথেই পুনর্নির্বাচন, সেটাই কি প্রমাণ করছে? প্রথম কথা হচ্ছে এই লড়াইটা হচ্ছে মূলত ডায়মন্ড হারবার মডেল বনাম দিল্লি মডেলের। যদি একটু আঞ্চলিক ভাবে দেখি তাহলে পুষ্পা বনাম সিংহাম। একটা জিনিস দেখুন, যে একটা বিধানসভার যতগুলো বুথ রয়েছে, যতগুলো, সেই প্রত্যেকটা বুথে পুনর্নির্বাচনের জন্য পুরো বিধানসভায় আবার পুনর্নির্বাচন হবে। ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, কিন্তু কতগুলো প্রশ্ন বা কতগুলো সংশয় সাধারণ মানুষের, ভোটারদের মধ্যে, যারা ডায়মন্ড হারবারের ভোটার তাদের এবং যারা ফলতার ভোটার, তাদের এই প্রশ্নগুলো আসছে। প্রথম কথা, কেন্দ্রীয় বাহিনী ছিল, রাজ্যের পুলিশ ছিল, যারা ভোট পরিচালনা করেছে, ভোট কর্মী ছিল, তারা প্রত্যেকে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলো না। অর্থাৎ এই যে দায়, যদি ধরেই নিচ্ছি ছাপ্পা হয়েছে, ট্যাম্পারিং হয়েছে, নির্বাচন সঠিক হয়নি, তাহলে দায়টা কার? সেই দায়টা সুনিশ্চিত করতে হবে। কারণ যারা পরিযায়ী শ্রমিক, যারা ভিন রাজ্য থেকে নির্বাচনের জন্য এসেছিলেন, তারা আবার কি 21 তারিখ, একদিকে যেমন খরচার ব্যাপার আছে, তেমন করে 21 তারিখে এই যে সেন্ট্রাল ফোর্স, এত কেন্দ্রীয় বাহিনী, তাহলে কি বাকি আরো অনেক কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হবে এই ফলতাতে? যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে এক্সিট পোল ভোটের মাঝখানে করা যায় না, কেন? ভোটার প্রভাবিত হতে পারে। এই যে রেজাল্ট বেরোচ্ছে আগামীকাল, এমন সময় মোটামুটি জানা যাবে কি, তাহলে এই রেজাল্টের পরে তার প্রভাবটা তো পড়বে 21 তারিখের নির্বাচনে। সেটা কি করে সম্ভব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।